ডেইলি বোরাকের জানতে চায় জনগণ অনুষ্ঠানে আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছেন, সুনাই ব্লক কংগ্রেসের সভাপতি আখতার হোসেন বড়ভূইয়া মহাশয়। এবং ওনার আরেকটি পরিচয় আছে, উনি একদম ছাত্র জীবন থেকে উনি কংগ্রেস দলের সাথে যুক্ত। প্রথমে এনএসইউআই, তারপর যুব কংগ্রেস এবং পরবর্তীতে কংগ্রেস। তো উনি বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি পালন করেছেন। সাংগঠনিক কাজকর্ম নিয়ে অনেক সুনাম রয়েছে। তো আজকে প্রথমে ডেইলি বোরাকে আপনাকে স্বাগত জানাই। আজকে যে আপনি ডেইলি বোরাকের পক্ষ থেকে আমার মতামত নেওয়ার জন্য সুনাই ব্লক কংগ্রেস অফিসে এসেছেন, তার জন্য আমি ডেইলি বোরাকের পরিবার সবাইকে আমি আমার ব্লক কংগ্রেসের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তৎসঙ্গে আমি ডেইলি বোরাকের মাধ্যমে সুনাই তথা কাছাড় তথা বরাকবাসীকে শুভ নববর্ষের আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আচ্ছা, তো আজকে যেহেতু আলোচনা দেখতে বর্তমানে একটা নির্বাচনী মৌসুম বলতে গেলে শুরু হয়ে যাচ্ছে, যেহেতু মোটামুটি আরও প্রায় 3 মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে, বিধানসভা নির্বাচন। তো আপনি যেহেতু সুনাই ব্লক কংগ্রেসের সভাপতি, তাছাড়া আপনি সুনাই থেকে কংগ্রেসের দলীয় টিকিটের দাবিদার, আপনি আরও রয়েছেন অনেকেই, আপনি অন্যতম দাবিদার। তো সেই হিসাবে কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন আপনি? প্রস্তুতিটা হচ্ছে ব্লক কংগ্রেস তথা কংগ্রেসের প্রস্তুতি না আমার প্রস্তুতি, কোনটা বলবো আমি? আপনার প্রথমে আমরা দলের যে প্রস্তুতি, দলের যে সংগঠনকে কিভাবে মজবুত করার চেষ্টা করছেন এই নির্বাচনকে কেন্দ্র করে, যেহেতু কংগ্রেস দল প্রায় 10 বছর থেকে সরকারে নেই, এমন পরিস্থিতি একটা চ্যালেঞ্জের মুখে কংগ্রেস দল রয়েছে। তো সেই হিসাবে আপনি এই যে সুনাই সমষ্টিতে কীভাবে দলকে শক্ত করার চেষ্টা করছেন? দেখেন, পুরা সমষ্টিতে 2টা ব্লক আছে ডিলিমিটেশনের পরে, আর 2টার মধ্যে একটা হলো সুনাই ব্লক। এবং আমার সুনাই ব্লকে আমার 10টা মণ্ডল কমিটি আছে, মণ্ডল কংগ্রেস কমিটি। তার মধ্যে একটা সুনাই শহর মণ্ডল কংগ্রেস কমিটি। এবং প্রত্যেকটা মণ্ডল কমিটিতে আমাদের কমিটি আছে, এবং প্রত্যেকটা মণ্ডলের আন্ডারে প্রত্যেকটা বুথ কমিটিও আছে। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা যে রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টে কথা বলছি আমি, 100% আমাদের কংগ্রেস জিতছে। তাই আমাদের দল আগামী দিনে যে কোনো নির্বাচনে, আপনার 26শে বিধানসভা নির্বাচন হোক আর যে কোনো নির্বাচন, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে। নির্বাচন আসলেই আমরা নির্বাচন শুধু সময়ের অপেক্ষা আমরা। আচ্ছা, যেহেতু আপনি কংগ্রেস দলের টিকিটের দাবিদার রয়েছেন, তো সেই হিসাবে আপনি যদি আপনার রাজনীতিতে কিভাবে এসেছেন, সেই যদি মানে পুরোনো দিনের কথা একটু যদি শুরু থেকে যদি একটু বলেন আপনার কথা। এখন আমি পড়াশোনা শেষ করার পরে, যখন আমি 1991 ইংরেজিতে, যখন আমি এনএসইউআইতে ছিলাম, সুনাই ব্লক কমিটিতে দীর্ঘ 6-7 বছর এনএসইউআই করি। তারপরে আমি 1998 ইংরেজিতে এনএসইউআই পরে যখন যুব কংগ্রেসে ঢুকতাম, তখন আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ দেব, উনি আমাকে ডাকিয়ে নিয়ে আমাকে সুনাই ব্লক কংগ্রেসের সভাপতির পদ দায়িত্ব দিয়েছেন। আচ্ছা, তো সংগঠনের ডাইরেক্ট আমি 1998, 97, 98 ইংরেজিতে সভাপতি হয়েছি। আমি সভাপতি হওয়ার পরে তখন ছিল ব্লক, ছিল না, পুরা সমষ্টি। যুব কংগ্রেসে আমি যখন সমষ্টি ডিলিমিটেশনের আগের যে সমষ্টি ছিল, একদম এই আপনার বলাখাই, তরতাজবাড়ি, চাতলা অঞ্চল নিয়ে টোটাল 25টা জিপি আসলো তখন, 25টা মণ্ডল কমিটি আসলো। ওরা এই 25টাতে আমি সভাপতির দায়িত্ব আমাকে দিয়েছেন এবং আমি কাজ করেছি। এবং ওই সময় যে নির্বাচন হয়েছে, নির্বাচনের ভালো ফল পেয়েছি আমরা। যদিও আমরা সরকার, তখন কংগ্রেসের সরকার ছিল না, কাজ করতে অনেক কষ্ট হয়েছে। আমাদের বিধায়কও ছিলেন না কংগ্রেসের তখনকার দিনে। একবার কংগ্রেস সরকার ছিল, কিন্তু আমাদের বিধায়ক যে 10 বছর যে
মধ্যে আমাদের বিধায়ক তো আনোয়ার হোসেন লস্কর একবার দুবার এজিপি থেকে ছিলেন, একবার সমাজবাদী ছিলেন। আচ্ছা তারপরে আমি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে আমাকে জেলা নেতৃত্ব ওনারা আমাকে জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে উন্নতি করেছেন। জেলা যুব কংগ্রেস সভাপতি হিসাবে আমি অনেক দিন দেখেছি। এরপরে আবার আমি সোনাই ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম। আচ্ছা এরপরে আবার আমি ওইখান থেকে আবার ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক, ওইখান থেকে আবার আমি শিলচর জেলা কংগ্রেসের অর্গানাইজিং সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ছিলাম। আচ্ছা সাংগঠনিক সম্পাদক হিসাবে কাজ করার পরে এরপরে আবার আমাকে প্রমোশন দিয়েছে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে। আচ্ছা শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে আমি দীর্ঘদিন কাজ করার পরে এই কিছুদিন আগে, আজ থেকে 2-2.5 বছর আগে আমাকে সোনাই ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা আমি সভাপতি হওয়ার পরে 2টা নির্বাচন আমি পেয়েছি। তার মধ্যে একটা হলো আপনার লোকসভা নির্বাচন। আচ্ছা আচ্ছা, লোকসভা নির্বাচনে আমরা সোনাইতে 94,000-এর অধিক, যদিও আমাদের প্রার্থী কংগ্রেসের হেরেছেন, কিন্তু সোনাইতে আমরা প্রার্থী হেরেনি। আমরা বেশি পেয়েছেন। 94,000 ভোটের অধিক ভোট দিতে পেরেছি সোনাইতে সমষ্টি থেকে। আচ্ছা তারপরে আমরা পেয়েছি পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনেও আমরা প্রায় 10% কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছি। আচ্ছা এপি 9টা ছিল, 9টার মধ্যে একটা সামান্য ভোটে হেরেছে, 8টা জিতেছে। 2টা জেলা পরিষদ ছিল, একটা সামান্য ভোটে হেরেছে, একটা বিপুল ভোটে জিতেছে। ভালো ফল হয়েছে আলটিমেটলি। তারপরে তো আর ক্যান্ডিডেট হিসাবে তো আমিও ক্যান্ডিডেট, আমার সঙ্গে তো আরও অনেক ক্যান্ডিডেট আছেন কংগ্রেসের, দাবিদার অনেক আছেন, দাবিদার তো থাকতে পারে। তা আমি তো এই দীর্ঘ যে আপনার প্রায় এনএসওয়াই থেকে প্রায় আজ অবধি প্রায় 33 ইয়ার্স কংগ্রেসে আছি, এবং থাকাকালীন আমি বিগত দিনেও কংগ্রেসের টিকিট চেয়েছি। আচ্ছা লাস্ট আজ থেকে 10 বছর আগে টিকিট চেয়েছি, তখন আমাকে টিকিট তো আমি পাইনি, তো দলের কাজ করে গেছি। লাস্ট আজ থেকে 5 বছর আগে 2021-এ যখন আবার টিকিট চেয়েছি, তখন কি হয়েছে, আপনার মহাজোট হয়েছে, এবং মহাজোটের প্রার্থী বর্তমান যে বিধায়ক ওনাকে দেওয়া হয়েছে প্রার্থিত্ব। তখন দলের যে সিদ্ধান্ত আমরা তো মেনে নিতে হয়, তাহলে আমরা মেনে নিলাম। মহাজোটের হয়ে কাজ করেছি, ওনাকে সাহায্য করেছি, উনি জিতেছেন। তো এই প্রায় 30 বছর ধরে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তো এখন আপনি বলছেন 10 বছর আগেও টিকিট চেয়েছিলেন, এবারও টিকিটের দাবি করেছেন। তো এই বিধায়ক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার মানে উদ্দেশ্যটা কি? দেখেন, বিধায়ক হিসাবে মানে বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করার আচ্ছা, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে, দেখেন আমি তো রাজনীতিতে সংগঠনের কাজের কথা আগে বলেছি, কিন্তু আমি একবার প্রতিনিধি ছিলাম 2004-05 হয়। আমি রাঙ্গিরঘাট জিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হিসাবে নির্বাচিত হই। আচ্ছা নির্বাচিত হওয়ার পরে ব্লক লেভেল যখন আঞ্চলিক পঞ্চায়েত গঠন হয়, তখন আমি সোনাই ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি আমি নির্বাচিত হই। আচ্ছা সহসভাপতি হিসাবে আমি, তখনকার দিনে আমাদের সভাপতি ছিলেন রিনা বেগম চৌধুরী, আমি ছিলাম সহসভাপতি সোনাই আঞ্চলিক পঞ্চায়েত। আমরা দুইজনে মিলে অনেক কাজ করেছি সোনাইতে। দেখছি যে এর আগে যখন আমি কোনো প্রতিনিধি ছিলাম না, তখনকার যে মানে কাজ করা আর প্রতিনিধি হওয়ার পরে নিজে যে কাজ করা, দেখি বহুত ডিফারেন্স আছে। আচ্ছা আর রাজনীতিতে আওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তো মানুষের, সাধারণ মানুষের সেবা করা, হ্যাঁ, মানুষের সাহায্য করা, হ্যাঁ, ওইটাও তো উদ্দেশ্য। যার লাগি আমি যে দেখছি প্রতিনিধি হইতে পারলে আরও বেশি কাজ করা যায়। তো আঞ্চলিক লেভেলেও আসলাম, এবং ওই টাইমের পিরিয়ডের ভিতরে আমি সোনাই আমজোগার নতুন রামনগর কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ছিলাম। আচ্ছা প্রায় 12 বছর চেয়ারম্যান ছিলাম। আচ্ছা তো এখানেও আমি কাজ করেছি, এবং বিভিন্ন সময়, যেমন আপনার ডিস্ট্রিক্ট লেভেলে যে কমিটি হয়েছে এনওপি, এরপরে ওই যে আপনার বৃদ্ধ ভাতারও এগুলা কমিটি, এটা আমি মেম্বার ছিলাম।
এবং ওইটা দেখছি আমি অনেক কাজ করতে অনেক সুবিধা হয়, এটা প্রতিনিধি হইলে আগে কাজ করেছি। আর এরপরে আমি প্রয়াত আমাদের মন্ত্রী সন্তোষ মোহন দেব, ওনার নমিনিও ছিলাম। এরপরে সুস্মিতা দেব যিনি এমপি হয়েছেন, ওনারও নমিনি ছিলাম আমি সোনাই টাউন যে আছে এই টাউনের ওনার নমিনি হিসাবে আমি কাজ করেছি। আচ্ছা, তো তবু দেখলাম নমিনি হিসাবে কাজ করে দেখেছি, এমনিতেই সংগঠনের কাজ করেছি, তারপরে আমি নিজে যে প্রতিনিধি হয়ে যে কাজ করেছি দেখছি অনেক তফাৎ, যে নিজে প্রতিনিধি হওয়ার পরে অনেক কাজ করা যায়। তো পঞ্চায়েত লেভেলে তো করেছি, কোঅপারেটিভ লেভেলেও করেছি, দেখছি যে যদি বিধায়ক হিসাবে অন্তপক্ষে বেশি এরিয়া নিয়ে আর কি কাজ করা যায় আর কি। এইটা তো একটা সমষ্টি থাকে, ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের একটা এরিয়া থাকে, এপির একটা এরিয়া থাকে, বিধায়ক হইলে পুরো সমষ্টির কাজ হ্যাঁ করা যায়। সবার সাথে মিলেমিশে কাজ করার উদ্দেশ্যটা হইল সবারে মানে কাজ করার লাগে আর কি। তো এই মুহূর্তে সোনাই সমষ্টিতে আপনার মানে কি কি সমস্যা, মানে কোন সমস্যাটা বেশি মানে আপনার মনে হয় যে এই সমস্যা রয়েছে সোনাই সমষ্টিতে? দেখেন, সোনাইতে সমস্যা তো অনেক সমস্যা। আচ্ছা, বর্তমান ডিলিমিটেশন এরিয়া নিয়ে যে সমস্যা, অনেক সমস্যা। তার মধ্যে দেখছি আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছি সোনাই যে বোঝা যায় কোনো সমস্যাও নাই, সমস্যা তো শেষ হয়ে গেছে। সোনাই তো বোঝা যায়, সোশ্যাল মিডিয়ায় যেগুলো পোস্ট দেখছি আমি, দেখা যায় যে সোনাই তো শোনা হয়ে গেছে। কিন্তু আমি মনে করি তো সোনাই তো অনেক সমস্যা তেমন। রাস্তাঘাটও তো সমস্যা 1 নম্বর, 2 নম্বর বিশুদ্ধ পানীয় জলের সমস্যা, 3 নম্বর সোনাই এই এলাকাটা হলো কৃষি প্রধান। সোনাই টোটাল সোনাই এলাকাটা কৃষি প্রধান। এখানেও এগ্রিকালচার ফ্যাসিলিটি বা কৃষকের যে ফ্যাসিলিটি পাওয়ার এটাও নাই। এডুকেশন লেভেলে যেগুলা যে সরকারি যেগুলা যে হয়েছে, হ্যাঁ উন্নতি হয়েছে যতটুকু, এটা সাফিসিয়েন্ট না, এটাও অনেক পিছপড়া আমরা শোনাই। যেমন আপনার এডুকেশন লেভেলে আমি কইতাম যে যেমন কলেজ আছে, এই বৃহত্তর সোনাই অঞ্চলে শুধু একটা কলেজ, সোনাই মাধবচন্দ্র দাস কলেজ, সরকারি কলেজের কথা, প্রাইভেট তো বেজানো বেসরকারি আছে। এই এমসিটি কলেজটা সোনাইতে আছে। কিন্তু আপনি দেখেন এই যে ডিলিমিটেশন এরিয়া লইয়া যেটা ঢুকছে, যেমন বাঁশখান্দি এরিয়া ঢুকছে আমাদের সঙ্গে, বাঁশখান্দিতে সরকারি কোনো কলেজ নাই। এই পুরা 32 নম্বর এলাকা লইয়া এখানে একটা সরকারি কলেজ খুব জরুরি। আচ্ছা, যদিও বিগত দিনে প্রতিনিধি সকল আসলা কিতা করছেন, সরকারে একজন প্রতিনিধি হওয়ার পরে দাবি করিয়া মানে দাবিটা আদায় করা, এটা হইল প্রতিনিধি কাজ। আচ্ছা, যে হিসাব মতো সরকারের পলিসিগত কোনো একটা ডেভেলপমেন্ট পাওয়া, এটা প্রতিনিধিত্ব হয়তো রুটিন মাফিক কাজ আমি মনে করি। আচ্ছা, আর আমি এটাও আমার ইচ্ছা আর কি, যেমন এগ্রিকালচারের ব্যাপারে আমি বলতাম আর এই বৃহত্তর সোনাই অঞ্চল যারা আসলা প্রতিনিধি তারা তো কাজ করছেন, কিন্তু আরও করা দরকার আসলো। যেমন এগ্রিকালচারের সোনাবালিকার একটা কোল্ড স্টোরেজের দরকার আসলো। বিভিন্ন সময় বেজান দাবি করা হয়েছে, কিন্তু কোল্ড স্টোরেজ এখন হয়েছে না। এটা এগ্রিকালচারের আমরা যে গ্রামের ভাষায় হয় বাউস মিয়ার ক্ষেত যে হয়, সবজি টবজি রবি শস্য, এটা কোনো ফেসিলিটি নেই। সবজি টবজি করে কৃষকরা, কিন্তু এটা রাখার জায়গা নাই, রাখলে তো অনেক রাখিয়ে বিক্রি করলে ওরা দামে বিক্রি করতে পারত। আপনার যেমন ধরো সাপোজ সোনাই এলাকা, এখানেও আপনার যে এগ্রিকালচার প্রোডাক্ট যেগুলো হয়, যেমন ওই যে আপনার ইচারপাট, গাগরা, হ্যাঁ রাঙ্গিয়ারপাট 2, এগুলো হয়। এগুলো তো যদি একটা কোল্ড স্টোরেজ সোনাই যেটা করা যেত, তাহলে এত অঞ্চলের মানুষ কৃষকরা অনেক উপকৃত হইত। আর যেমন বিশুদ্ধ পানীয় জলের কথা, যে যদিও সরকারের পলিসি নিছে ঘরে ঘরে জল পাইতো, কই ঘরে ঘরে তো এটা পত্রপত্রিকা আর সোশ্যাল মিডিয়াত ঘরে ঘরে জল যেগুলা কাজ হয়েছে, এই যে আপনার যেগুলা যে সরকারের যে প্রজেক্ট সবটা ফেল করছে। তা 2-1টা কলেজ সব ফেল। আপনার গ্রামও গেলে দেখতে পারবা। আমরা দেখেছি মানে বিগত দিনে মানে অনেক স্কিমকে 40 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে এটা মানে সংস্কার করা হয়েছে, বা নতুন কোটি টাকার উপরে নতুন স্কিমও করা হয়েছে। তো এগুলা আপনার হিসাব মানে সবটা ম্যাক্সিমাম ফেল করছে, বুঝছেন নি? এটা আপনি গ্রামে গেলে দেখতে পারবা, কোনো বিশুদ্ধ জল তো আর নাইও।
তা কাগজে কলমে কারণটা কি হতে পারে? এরা তো যদিও সরকারের যে পলিসি যেটা এটা পলিসিটা হয়েছে না। আচ্ছা যেগুলা যে আজকালকেও দেখুন এটা অলরেডি মানে টোটালি ফেল করছে। কারণ যদি তারা ঠিকমতো কাজ করতো তাহলে মানুষের বিশুদ্ধ জল পাইতো। মানে জানি না এখানে তারা কাজ ঠিকমতো করতে মানে পারছে না, যেগুলা স্পেসিফিকেশন মতে কাজ হয়নি, হইছে না, এর লাগে তো জল ফাল না। শুধু ঠিকাদারি হয়েছে। হ্যাঁ, তখন এই বৃহত্তর এই সোনাই অঞ্চল আমরা শুনছি কতদিন থেকে শুনি আর বলে বিগত 5-7 বছর 8 বছর থেকে শুনি আর এই সোনাই যে টাউন শহর যেটা আছে এরও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আসেনি। যে একটা স্কিম এই যে শিবটিল্লা যেটা এটা তো ডেড স্কিম। আচ্ছা আজ থেকে 20-25 বছর আগে যে স্কিমটা চালু হয়েছিল এটা তো ফিল্টার সব ডেড। আচ্ছা তবু এইটা আবার বিশুদ্ধ জল নেই, তবুও তো এটা মানুষে ব্যবহার করে। সরকার আজকে 10 বছর থেকে ভারতীয় জনতা পার্টির সরকার, বিজেপি সরকার কিটা করছে খালি মুখে মুখে যে এই যে অত কোটি টাকা স্যাংশন হয়ে যার ওটা হয়ে যার কিচ্ছু হয়েছে না। মানে বাস্তবে কাজ শহরও নাই আর গ্রামও তো নাইও বইলে কাটের। আপনি যদি গ্রামও যাইন তো দেখবা বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নাই। মানে এইটার এইসব যেগুলা কথা কইলাম আমি যেন এগুলার দেখুন সবচেয়ে বড় কথা হয়েছে যখন প্রতিনিধির মনের ইচ্ছা থাকতে লাগব যে আমি এই এতদ অঞ্চলটা ডেভেলপমেন্ট করার। আমি আগেও একবার কইছি এখনও কই আর, কিন্তু রুটিন মাফিক যেগুলা সরকারি ডেভেলপমেন্ট যেগুলা দেওয়া হয়েছে এটার যে প্রতিনিধি যদি হয় আমি এটা করছি আমার মতে এটা সাফিসিয়েন্ট না। এক্সট্রা অর্ডিনারি তুমি যদি সরকারের কাছ থেকে কিছু আনতে পারো, এটা হলো প্রকৃত প্রতিনিধির জনসাধারণের যে ভোট দিয়া যে বানায় এটা বোঝা গেল যে ও ভোট দিয়ে বানাইছিলা যে এইসব জনসাধারণ শোনাই বৃহত্তর উপকৃত হইলা। এটা আমি যেটা মনে করি বিগত দিন যেগুলা যেটা কাজ হয়েছে এটা তো রুটিন মাফিক কাজ। আপনি কইন না, আমি তো খবরের বিপক্ষে কইেন না। আমি যখন সোনাইয়ের ব্লক প্রেসিডেন্টও বাদ দেন একজন ভোটার হিসাবে আমি কই আর যে আমার মতে এখানে অনেক বেশ কম আছে। কারণ এই যে বৃহৎ যেটা আমি কইলাম যেমন ইরিগেশন এগ্রিকালচার ইরিগেশনের কথা কই আর 1977 না কত ইংরেজিত যে আপনার ইরিগেশন ডাইরেক্ট ইয়াতে ইলেকট্রিক লাইনে গিয়া আমজুর ইএলআই একটা স্কিম ইরিগেশনের, তখন এখানে 12টা আসলো করছে পাম্প বানিয়ে হয়েছে। এগুলা পাম্প সামান্য পয়সা খরচ করলে পাম্পটা চালু হয়, কৃষকরা 2বার ক্ষেত করতে পারে। এইসব পাম্প ম্যাক্সিমাম পাম্প ডেট দেখো বন্ধ। এটা তো সরকারে নতুন স্কিম নিয়া যেখানে ক্ষেত করেন না ও সোনাই এলাকা তারও আছে আপনি হল লইলে ভাইবা আমি আর এদিকে আর যাইয়েন না। এখানে পয়সা খরচ করে কোটি কোটি টাকা, কিন্তু এই সোনাই এলাই সামান্য টাকা খরচ করলে সবটা পাম্প চালু হইব, কৃষকরা ক্ষেত করব। যখন এটা পাম্প চালু হয়েছে তখন আমরা অনেক ছোটো আসলাম, দেখতাম তো ইরিগেশনের জল পাম্পে জল উঠাইতো আর মানুষে আমরা কৃষকরা 2বার ক্ষেত করতো। এখন তো একবার ক্ষেত হয়, যে ক্ষেতটা হয় তখন ফ্লাডের জলে অনেক ক্ষেত নষ্ট হয়ে যায় গিয়া, কোনো সময় সবও নষ্ট করে যায় গিয়া। কিন্তু এই ইরিগেশন ফ্যাসিলিটি যদি ফাইতা মানুষে তো অনেক উন্নতি হইতো। যেহেতু আমরা এটা কৃষি প্রধান এরিয়া, সোনাই অঞ্চলটা হয়েছে কৃষি প্রধান। তো সময়ের প্রতি লক্ষ্য রেখে আমরা এই আলোচনাটি বেশি দীর্ঘ করছি না। এই আলোচনাটিকে আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগ এখানেও সমাপ্ত করছি।